আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের হাতে আজকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা চলে এসেছে। 2024-এর বার্ষিক পরীক্ষা কিভাবে হবে আমি এখন তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাস সহ বার্ষিকের সিলেবাস সহ প্রশ্নের ধরন তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি সবাই ক্লাসটা দেখবা। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম মানে সিলেবাসটা দিয়েছে কীরকম দেখো। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনায় সবই রেখেছে। 1 থেকে 13 পৃষ্ঠা প্রথম অধ্যায়, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় বলতেছে প্রমিত ভাষায় কথা বলি, 14 থেকে 25 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, 26 থেকে 59 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি, লিখতে শিখি, 72 থেকে 86, 95 থেকে 103 এবং সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, ষষ্ঠ অধ্যায় 117 থেকে 135, 154 থেকে 162। মোটামুটি এগুলো আমাদের রিভিশন করতে হবে। আমরা ষান্মাসিকে যে পড়াগুলো শিখে ফেলেছিলাম, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো আবার আমাদের এখন রিভিশনে যেতে হবে, রিভিশন করতে হবে। ইনশাআল্লাহ পারবা তোমরা, ভয়ের কিছু নেই। এরপরে আমাদের মূল্যায়ন কাঠামো কীরকম হবে। শিক্ষণকালীন হবে 30 মার্ক, সামষ্টিক হবে 70 মার্ক। তাহলে আমরা প্রশ্নের ধারাটা দেখি কীভাবে প্রশ্ন হবে। প্রশ্নের ধারা, সামষ্টিক মূল্যায়ন হবে হচ্ছে 100 মার্কের পরীক্ষা, ঠিক আছে। নৈবিত্তিক MCQ থাকবে 15টা আর 10টি থাকবে এক কথায় উত্তর। এখানে হচ্ছে 25। সংক্ষিপ্ত উত্তর 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, এখানে হচ্ছে 20। এরপরে বলতেছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, মানে দৃশ্যপট থাকবে না। রচনামূলক প্রশ্ন 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, 3 5 15। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটাতে উদ্দীপক থাকবে মানে সারাংশ থাকবে, 7টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর দিতে হবে। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। তার মানে এই অংশে আমাদের হচ্ছে 7টা প্রশ্ন থেকে 5টির উত্তর দিতে হবে, দৃশ্যপট নির্ভর। এখানে 5 8 40। এরপরে বলছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে 30 মার্ক হবে, যেটা আমরা ক্লাসে করব, ক্লাস চলাকালীন। অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, তারপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এগুলো নিয়ে থাকবে 10। আর শ্রেণীর কাজ, আমরা যে বইয়ে কাজ করাই, ছক পূরণ করি, বক্স পূরণ করি, দলগত কাজ করি, একক কাজ করি, ফ্লো চার্ট অঙ্কন করি, এগুলাতে থাকবে 10। মোট হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30। আমাদের বার্ষিক পরীক্ষা যখন হবে 100 মার্কেরই পরীক্ষা হবে, ওটাকে 70-এ কনভার্ট করবে, আর এই 30 যোগ হবে, 30 যোগ হয়ে তারপরে আমাদের রেজাল্ট দেওয়া হবে। তাহলে আমাদের শিক্ষণকালীন হচ্ছে 30 আর সামষ্টিক হচ্ছে মূল্যায়ন 100 মার্কেরই পরীক্ষা হবে, কিন্তু এটাকে ভাগ করে নম্বর বিভাজন করা হবে পরে, 70 মার্কে আনা হবে পরে, ঠিক আছে। 30 আর 70-এ 100 হবে। এখানে দেখো 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নাম্বারকে 70-এ কনভার্ট করা হবে। আচ্ছা, এই গেল আমাদের প্রশ্নের ধরন। এখন এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে, খেয়াল করে সবাই। নমুনা প্রশ্নটাতে বলছে যে কোনোভাবেই এই প্রশ্নটা পরীক্ষায় আনা যাবে না, এই প্রশ্নটা পরীক্ষায় নেওয়া যাবে না কোনোভাবেই। এটা হচ্ছে একটা জাস্ট শেখানোর জন্য একটা নমুনা দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর বাংলাতে দেখো 3 ঘন্টা পরীক্ষা হবে, নৈবিত্তিক অভিজ্ঞা প্লাস রচনামূলক। আমি তো তোমাদের বললাম নৈবিত্তিক প্রশ্ন হবে 15টা, 10টা, মোট হচ্ছে 25টা। এই ধরনের 4টা অপশন দিয়ে হবে 15টা। আর খেয়াল করো, 4টা অপশন দিয়ে হবে 15টা। আর 10টা প্রশ্ন হবে এক কথায় উত্তর। যেমন নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা হবে হচ্ছে 10টা। এই ধরনের প্রশ্ন হবে 10টা। যেমন এখানে বলতেছে মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূলভাবে বলা যায়, উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে, পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া, এগুলা এক কথায় উত্তর দিতে হবে। জলা কি। আর উপরে যে 15টা প্রশ্ন দিয়েছে, এগুলো হচ্ছে 4টা অপশন দিয়েছে, 4টা অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটা খুঁজে শুধু সঠিক উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এই গেল আমাদের 25 মার্ক। এরপরে আমাদের রচনামূলক অংশ থাকছে। রচনামূলক অংশে হচ্ছে 75, মান হচ্ছে 75। ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক বলতেছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখো 2 2 করে মোট 10টা প্রশ্ন থাকবে, 10 2 20, ঠিক আছে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট, মানে যেগুলোর ক্ষেত্রে কোনো দৃশ্যপট থাকবে না, উদ্দীপক থাকবে না, সারাংশ সারমর্ম থাকবে না,
যেমন এখানে একটা দিচ্ছে যে একটা ছোট অনুচ্ছেদ দিয়েছে, বলতেছে এখানে জ্যোতিচিহ্ন বসাও। এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, কোথায় দাড়ি বসবে, কোথায় কমা বসবে, কোথায় সেমিকোলন বসবে, এগুলো তোমাকে বসাতে বলছে। এটাতে 5। এরপর বলতেছে সমাস ও প্রত্যয় সাধিত, সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করো। এখানে কোনটা সমাস আর কোনটা প্রত্যয় আলাদা করে তোমাকে লিখে দেখাতে হবে। এরপর বলতেছে যোজক কাকে বলে, পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। যোজক কাকে বলে আগে লিখতে হবে, এরপরে যোজক ব্যবহার করে 4টা বাক্য লিখে দেখাতে হবে। এরপরে বলতেছে তুমি 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করো। মনে রাখবে নোটিশটি যেন বিস্তারিত উল্লেখ থাকে, নোটিশটি যেন বিস্তারিত উল্লেখ থাকে। তার মানে এখানে একটা নোটিশ লিখে দেখাতে হবে, যেটা তোমাদের বইয়ে আমরা শিখিয়েছি। এরপর বলতেছে তোমার ছোটো ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখানে ব্যক্তিগত চিঠি লেখার নিয়মটা শিখতে হবে, যেটা তোমাদের বইয়ে আছে। চিঠি কীভাবে লিখতে হয়, চিঠির যে 6টা অংশ ভাগ করে তোমাকে চিঠি লেখার মধ্যে বুঝিয়ে দিতে হবে যে 6টা ভাগ আছে এখানে। তার নাইলে 5-এ 5 পাবা না, কম নাম্বার দিবে। তাহলে আমাদের দৃশ্যপট বিহীন আমাদের যে প্রশ্ন সেটা আমরা দেখলাম। এখানে 1, 2, 3, 4, 5 5টা প্রশ্ন দিয়েছে, 3টার উত্তর দিতে হবে এখান থেকে, ঠিক আছে। এরপরে বলতেছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট থাকবে। তার মানে এরকম উদ্দীপক দেওয়া থাকবে, এই উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 2টা করে প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে। এখানে একটা দিচ্ছে হচ্ছে বিপুলায় পৃথিবীতে কতটুকু জানি, দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণে। এই কবিতাটা তোমাকে বুঝতে হবে, আগে পড়ে বুঝতে হবে। বোঝার পরে বলতেছে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে, এই কবিতার মধ্যে মাঝি কবিতার কী সাদৃশ্য আছে, সেই সাদৃশ্যটা মানে মিলটা কী সেটা তোমাকে খুঁজে বের করে লিখতে হবে। এরপরে বলতেছে কবিতার কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে। কবিতার অংশের যে কথক আছে, কবিতা অংশে তো একজন কথক আছে, আর মাঝি কবিতার মধ্যে যে কিশোর আছে, হ্যাঁ, এই দুইজনের জীবনের চারিপাশের যে মিল আছে সেগুলো খুঁজে বের করতে হবে। এরপরে আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো 17 নাম্বার। বলতেছে যে মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো। শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ, সেই জরিপ থেকে পাওয়া তথ্য, বই পড়া, তারপর ফুটবল খেলা, ক্রিকেট খেলা, শরীরচর্চা, গান শোনা, চলচ্চিত্র দেখা, তাহলে কার কোনটাতে আগ্রহ আছে এগুলো তারা এখানে লিখে দিয়েছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে একটা ছক আছে, জরিপ করতে হবে। এটা তোমাকে কীভাবে জরিপ করতে হবে, প্রশ্নে কী দিচ্ছে, প্রশ্নে দিচ্ছে প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো। এখানে তো পছন্দের বিষয়গুলো দেওয়া আছে, এখানে কোন বিষয়টা তোমার পছন্দ সেই বিষয়টা ঠিক করে নিবা, নিয়ে তারপরে একটা লেখা প্রস্তুত করবা। এরপর বলতেছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। সেটা কি ধরনের, সেটা তুমি তথ্যমূলক দিলা, না সেটা বিশ্লেষণমূলক দিলা, না সেটা বিবরণমূলক দিলা, না কল্পনা নির্ভর দিলা, কি দিলা সেটা তোমাকে বুঝিয়ে লিখে দিতে হবে এখানে। তারপরে 18 নম্বর প্রশ্নে দেখো একটা ছবি দিয়েছে, বৃক্ষ মেলা হচ্ছে, বৃক্ষ মেলায় সবাই গাছ টাছ দেখতে যাচ্ছে, বিভিন্ন লোকজনকে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বলতেছে যে উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। তার মানে কি, বৃক্ষমেলা সম্পর্কে তোমাকে এক ধারণা রাখতে হবে, তারপর বৃক্ষমেলায় যে কী হয় সেগুলো নিয়ে তোমাকে একটা লেখা প্রস্তুত করতে হবে। লেখা আবার খুব বেশি বড় করা যাবে না, আবার ছোটও করা যাবে না, 4 মার্ক পাওয়া যায় এরকম করে বুঝিয়ে লিখতে হবে। এরপর বলতেছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা, ওই যে বিবরণমূলক না বিশ্লেষণমূলক, কী ধরনের লেখা সেটা আগে তোমাকে লিখতে হবে। লেখার পরে তারপর কেন এটা বিবরণমূলক বা বিশ্লেষণমূলক তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। তাহলে 19 নম্বরে কী বলছে, আর একটা উদ্দীপক দিচ্ছে, বলতেছে নিচের কবিতা অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা কবিতা দিয়েছে, দিয়ে 2টা প্রশ্ন দিয়েছে। বলতেছে উপরের কবিতা অংশ কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান, আমাদের যতগুলো কবিতা আমরা পড়েছি আমাদের প্রত্যেকটা কবিতারই কিন্তু বৈশিষ্ট্য আছে। তা বৈশিষ্ট্য যেহেতু আমরা শিখেছি যে কবিতার বৈশিষ্ট্য কীভাবে ধরতে হয়, কবিতায় ছন্দ আছে কিনা, তাল আছে কিনা, লয় আছে কিনা, তারপর লাইনের মিলকরণ আছে কিনা, তারপরে অলঙ্কার দেওয়া আছে কিনা, শব্দ অলঙ্কার না অর্থ অলঙ্কার, বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে তোমাকে এই কবিতার বৈশিষ্ট্য খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে কিসের সাথে কিসের মিল আছে বা কিসের মিল নেই, কোন শব্দের মিল নেই, বা এখানে কোনো উপমার ব্যবহার করা হয়েছে কিনা, সেগুলো গুছিয়ে তোমাকে লিখতে হবে। এরপর বলতেছে কবিতা অংশের ভাবনার সাথে তোমার জীবনের বা চারিপাশের যে মিল রয়েছে, এই কবিতার মূল ভাবের সাথে তোমার জীবনের কি কোনো মিল আছে, মিল থাকলে সেটা বুঝিয়ে লিখতে হবে।
এবার 20 নম্বরে কী বলছে, আরেকটা কবিতাংশ দিয়েছে, বলছে যে ময়নামতি চর কবিতার যে দিকটি সাদৃশ্য আছে, এই উপরের কবিতাটা পড়ে তোমার ময়নামতি কবিতার সাথে কী মিল আছে সেটা লিখবা। তারপর বলতেছে কবিতাংশের মূল ভাব ও ময়নামতি চর কবিতার মূল ভাব সমর্থক কি মানে একই নাকি আলাদা, তুমি সেটা আগে লিখবা প্রথম প্যারায়। দ্বিতীয় প্যারায় কেন এক বললা সেটা বুঝিয়ে লিখবা। এই গেল 20 নম্বর। এরপরে আমাদের উপরে যেই প্রশ্নটা দেওয়া হলো সেই প্রশ্নের নমুনা উত্তর এখানে দিয়েছে। বলতেছে তোমাকে কি কি বিবেচনায় রেখে পরীক্ষা দিতে হবে। দেখো, পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয়। পরীক্ষার্থীর উত্তরের নমুনা উত্তরের চেয়ে ভালো, সমমানের বা খারাপ হতে পারে, এইরকমও হতে পারে, এর চেয়ে ভালো হতে পারে, আবার এর চেয়ে খারাপও হতে পারে। মানে এইভাবে তোমাকে বুঝতে হবে, এখানে যে নমুনাটা দিয়েছে এইভাবে তোমাকে লেখার চেষ্টা করতে হবে, থেকে ভালো করে লেখার চেষ্টা করতে হবে। তারপর বলতেছে প্রদত্ত নমুনা উত্তরের কোনো বিকল্প সঠিক উত্তর থাকতে পারে। উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে। এরপর বলতেছে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন, বাক্য গঠন, উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হওয়াই স্বাভাবিক। নমুনা উত্তর থেকে তোমাদেরটা আলাদা হবে, এটাই স্বাভাবিক। এরপর বলতেছে প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নাম্বার পাবে। ওইখানে নমুনা উত্তরে যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে যদি তুমি প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে তোমাকে পূর্ণ নাম্বার দেওয়া হবে, কিন্তু কোনো হাফ নাম্বার দেওয়া যাবে না। যেমন আমরা বলি যে 1-এর অর্ধেক পেয়েছে, হাফ পেয়েছে, বা 2-এর অর্ধেক পেয়েছে, 1.5 পেয়েছে, এইরকম ফিকশন নাম্বার দেওয়া যাবে না। দিলে ফুল, আর নাইলে 1-এর 2-এর জায়গায় 1 দিতে হবে, বা 2-এ 2 দিতে হবে, বা 3-এর 2 দিতে হবে, এরকম ফিকশন নাম্বার দেওয়া যাবে না। ঠিক আছে, এটা বিবেচনায় নিয়ে এসে তারপর খাতা দেখতে হবে। এরপরে তোমাদের যে 15টা প্রশ্ন দিয়েছে, এখানে 15টা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছে, নৈবিত্তিক অভিজ্ঞার উত্তর। এগুলাই পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের একটা নমুনা দেখানো হয়েছে। এখানে 25টা যে প্রশ্ন, 25টা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা ক্লাস 7-এর নমুনা উত্তর নিয়ে আলোচনা করলাম, কিভাবে আমাদের পড়তে হবে, কিভাবে প্রশ্ন আসবে, এটা নিয়ে আশা করি সবাই বুঝতে পেরেছো। না যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে দিও, আমি উত্তর দিয়ে দিব। তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।